ঠিক আছে, তো শুরু করি। তো আজকে হচ্ছে মেকানিক্স অফ মেশিনারিতে হচ্ছে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে সিম্পল মেকানিজম। এখানে এর ভিতরে হচ্ছে লিঙ্ক, পেয়ার, চেইন আর মেকানিজম কি এই বিষয়ে আমরা একটু আইডিয়া নিব। তো এটার জন্য রেফারেন্স বুক যেটা যেটা থেকে আর কি আমরা পড়বো পুরো সেমিস্টার সেটা হচ্ছে থিওরি অফ মেশিনস, আর এস কুরমির। আর আজকেরটা হচ্ছে চ্যাপ্টার 5 থেকে। চ্যাপ্টারের নাম হচ্ছে সিম্পল মেকানিজমস। তো বইটার সফট কপিও হচ্ছে আমি আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব ক্লাস শেষে। তো প্রথমেই আসি কাইনেমেটিক লিঙ্ক। তো আসলে লিঙ্ক কাকে বলে তার জন্য হচ্ছে প্রথমে জানতে হবে একটা মেশিনের বিভিন্ন পার্টস থাকে। তো এই যে বিভিন্ন পার্টস, যদি একটা পার্টস আর একটা পার্টসের সাথে রেসপেক্টিভলি যদি মানে একটার আর একটা রিলেটিভে যদি মুভমেন্ট করে, যদি রিলেটিভ মোশন থাকে, তখন সেটাকে আমরা লিঙ্ক বলবো, বা এটাকে ইলেমেন্টও বলা হয়। তো একটা লিঙ্ক হওয়ার জন্য তার নেসেসারি না যে তার রিজিড বডি হতে হবে, কিন্তু তার রেজিস্ট্যান্ট বডি হতে হবে একটা লিঙ্ক হওয়ার জন্য। তো রেজিস্ট্যান্ট বডি বলতে আসলে বোঝায় যে ওই লিঙ্কটা তার রিকোয়ার্ড যে মোশনটা ট্রান্সমিট করার কথা বা ফোর্সটা ট্রান্সমিট করার কথা সেটা ট্রান্সমিট করতে পারবে উইদাউট এনি ডিফরমেশন, মানে তার ডিফরমেশন অনেক কম হবে বা নেগলিজিবল হবে। তো একটা লিঙ্ক হওয়ার জন্য দুইটা মেইন ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে কাইনেমেটিক লিঙ্ক হওয়ার জন্য। সেই দুটো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তাদের মাঝে দুইটা মানে ওই লিঙ্কের আর অন্য একটা বডির সাথে রিলেটিভ মোশন থাকতে হবে, মুভমেন্ট করবে। আর হচ্ছে তার রেজিস্ট্যান্ট বডি হতে হবে, তার মানে হচ্ছে ফোর্স সে ট্রান্সমিট করবে কোনো ডিফরমেশন ছাড়া। তো আমরা যদি ডান পাশে ফিগারটা লক্ষ্য করি, এটা হচ্ছে একটা স্টিম ইঞ্জিনের স্কিমেটিক্স। তো এখানে দেখতে পারি, এখানে যদি আমরা পিস্টন, পিস্টন রড আর ক্রস হেড এই তিনটা জিনিসের একে অপরের সাথে কোনো রিলেটিভ মোশন নাই, কারণ হচ্ছে পিস্টন, পিস্টন রড আর ক্রস হেড সেম দিকে মুভমেন্ট করতেছে। তো এই পুরাটাকে আমরা একটা লিঙ্ক হিসেবে কনসিডার করতে পারি, যেটা হচ্ছে আমার সিলিন্ডারের ভিতরে মুভমেন্ট করতেছে। সিলিন্ডারের রেসপেক্টে যেহেতু এদের মুভমেন্ট আছে, তো এটাকে আমরা একটা লিঙ্ক বলতে পারি কম্বাইনলি। দেন কানেক্টিং রড আর হচ্ছে ইন বিয়ারিং যেটা, সেটাকে আমরা আরেকটা লিঙ্ক হিসেবে চিন্তা করতে পারি। তারপর ক্র্যাঙ্কশ্যাফট, ক্র্যাঙ্ক, ফ্লাই হুইল এরা সবাই রোটেট করতেছে, যেহেতু এদের মোশন একই দিকে, তো পুরোটা মিলে হচ্ছে আমরা একটা লিঙ্ক বলতে পারি। আর লাস্টলি হচ্ছে যে ইঞ্জিন ফ্রেম, ফ্রেমটা হচ্ছে আমরা ওটাকে ফোর্থ লিঙ্ক বলতে পারি। তো লিঙ্ক সাধারণত তিন ধরনের হয়, একটা হচ্ছে রিজিড লিঙ্ক, একটা ফ্লেক্সিবল লিঙ্ক আর একটা হচ্ছে ফ্লুইড লিঙ্ক। তো রিজিড লিঙ্ক বলতে হচ্ছে ওই সব সকল লিঙ্কে বোঝায় যারা হচ্ছে ফোর্স ট্রান্সমিট করবে এবং যাদের একদমই কোনো ডিফরমেশন হবে না। কিন্তু বাস্তবে এরকম হচ্ছে কোনো ম্যাটেরিয়াল বা এরকম লিঙ্ক, এরকম ম্যাটেরিয়াল দিয়ে লিঙ্ক বানানো ইম্পসিবল যারা হচ্ছে ফোর্স ট্রান্সমিট করবে কিন্তু ডিফর্ম হবে না। তো সবারই মোটামুটি কম বেশি ডিফরমেশন হয়, কিন্তু তার মধ্যেও কিছু কিছু ইলেমেন্ট, যেমন আমরা যদি ইঞ্জিনের কথা চিন্তা করি, কানেক্টিং রড, ক্র্যাঙ্ক, এদের ডিফরমেশনটা খুবই কম হয়, মিলিমিটার মাইক্রোমিটার রেঞ্জের ভিতরে হয়। তো এদের লিঙ্ক, এদের ডিফরমেশনটাকে এই জন্য প্রায় আমরা নেগলিজিবল ধরে এদেরকে রিজিড লিঙ্ক বলতে পারি। তারপরে হচ্ছে ফ্লেক্সিবল লিঙ্ক। ফ্লেক্সিবল লিঙ্কটা হচ্ছে মোটামুটি কিছু পরিমাণ ডিফরমেশন দেবে মোশন ট্রান্সমিট করার সময়। যেমন আমরা যদি বেল্ট পুলির কথা চিন্তা করি বা চেইন স্প্রোকেট এদের কথা যদি চিন্তা করি, তো যখন পুলির উপর দিয়ে বেল্ট মুভমেন্ট করে তখন কিন্তু বেল্টটা অ্যাপ্রিসিয়েবল কিছু পরিমাণ ডিফরমেশন হয়, যেটা দেখে খালি চোখেই বোঝা যায়। তো এগুলোকে বলবো হচ্ছে ফ্লেক্সিবল লিঙ্ক, কারণ হচ্ছে এরা মোশন ট্রান্সমিশনের সময় ডিফর্ম হচ্ছে। তারপরে আসি ফ্লুইড লিঙ্কে। তো ফ্লুইড লিঙ্ক হচ্ছে এখানে ফ্লুইডের মাধ্যমে আমাদের মোশনটা ট্রান্সমিট হবে। তো একটা নির্দিষ্ট চেম্বারের ভিতরে ফ্লুইড রাখা হবে এবং ওই ফ্লুইডের মাঝখান দিয়ে যখন আমার ফোর্স ট্রান্সমিট হবে তখন আমি ওটাকে ফ্লুইড লিঙ্ক বলবো। যেমন আমরা যদি ব্রেকের কথা চিন্তা করি, এখানে ব্রেক অয়েল ইউজ করা হয়, যেটা হচ্ছে আমার ব্রেকের ফোর্সটাকে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতেছে, মানে ফোর্সটাকে ট্রান্সমিট করতেছে। হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রেও সিমিলার, কম ফোর্সে আমি বেশি আউটপুট পাচ্ছি, সেটাও একটা ফ্লুইডের থ্রো মাধ্যমেই হচ্ছে, এই জন্য এটাকে আমরা ফ্লুইড লিঙ্ক বলতে পারি। তো এবার আসি হচ্ছে মেশিন আর স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি। তো কাইনেমেটিক লিঙ্ক হচ্ছে অলওয়েজ একটা মেশিনের পার্ট থাকে, কারণ হচ্ছে মেশিনের ভিতরে লিঙ্কগুলো একটা রিলেটিভ মোশনে থাকে। আর স্ট্রাকচার আমি তাদেরই বলবো যেখানে সংজ্ঞা দেওয়া আছে যে এটা হচ্ছে অ্যান অ্যাসেম্বলি অফ নাম্বার অফ রেজিস্ট্যান্ট বডি হ্যাভিং নো রিলেটিভ মোশন। তার মানে হচ্ছে একটা বডির যদি পার্টসগুলোর মধ্যে কোনো রিলেটিভ মোশন না থাকে, তখন আমি ওটাকে একটা স্ট্রাকচার বলবো। যেমন হচ্ছে একটা যদি রেলওয়ে ব্রিজের কথা চিন্তা করি, এর কোনো মোশন নাই। বা একটা রুফের ট্রাস, রুফের যে স্ট্রাকচার, এদের কাজই হচ্ছে লোড ক্যারি করা, এরা কখনো মোশন ট্রান্সমিট করবে না এবং হচ্ছে এদের কোনো রিলেটিভ মোশনও থাকবে না। তো তাদেরকে বলবো হচ্ছে স্ট্রাকচার। তো মেশিন আর স্ট্রাকচারের মধ্যে তাহলে পার্থক্যটা কি? মেইন পার্থক্যটাই হচ্ছে মেশিনের পার্টস গুলা মানে লিঙ্ক গুলা একটা রেসপেক্টে আর একটা রিলেটিভ মোশনে থাকবে। আর স্ট্রাকচারের ক্ষেত্রে স্ট্রাকচারের পার্টগুলোকে সাধারণত মেম্বার বলা হয়, আর মেশিনের পার্টগুলোকে লিঙ্ক বলা হয়। তো মেশিনের ক্ষেত্রে লিঙ্কগুলোর মধ্যে রিলেটিভ মোশন থাকবে,
আর স্ট্রাকচারের ক্ষেত্রে মেম্বারগুলোর মধ্যে কোনো রিলেটিভ মোশন থাকবে না। তারপর মেশিনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে মেশিনে হচ্ছে আমাদের যেহেতু মোশন ট্রান্সমিট হচ্ছে, তার মানে সেটা এক ফর্ম অফ এনার্জি থেকে আমরা কোনো একটা ইউজেবল ওয়ার্ক পাচ্ছি। যদি আমরা বিভিন্ন মেশিনের কথা, মেশিন শপের মেশিনের কথা চিন্তা করি, শেপার মেশিন, লেথ মেশিন, এখানে কি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি, সেখান থেকে আমরা কিছু ইউজফুল ওয়ার্ক পাচ্ছি। তো এটা হচ্ছে মেশিনের কাজ, এটা হচ্ছে একটা এক ফর্মকে এনার্জি থেকে ইউজফুল ওয়ার্কে কনভার্ট করা। কিন্তু স্ট্রাকচার এরকম কোনো কাজই করে না, এরা শুধুমাত্র লোড ক্যারি করে বা ফোর্স ট্রান্সমিট করে। তো লাস্টলি 3 নম্বরে এটাই বলা হয়েছে যে মেশিন পাওয়ার এবং মোশন দুটোই ট্রান্সমিট করতেছে, কিন্তু স্ট্রাকচার শুধুমাত্র ফোর্সটাকে ট্রান্সমিট করবে, লোডটা ক্যারি করবে। এবার আসি কাইনেমেটিক পেয়ার। তো লিঙ্ক কি সেটা আমরা বুঝলাম। এখন আমরা দুইটা লিঙ্ক যদি একসাথে, দুইটা কাইনেমেটিক লিঙ্ক যদি একসাথে কানেক্ট করে দিই, একটার এন্ড পয়েন্ট আর আরেকটার বিগিনিং পয়েন্ট যদি আমরা একসাথে কানেক্ট করি, তখনই আমরা বলতে পারি যে একটা পেয়ার ফর্ম করছে। এবং হচ্ছে এদের মাঝখানে যদি এই দুইটা লিঙ্ক যারা হচ্ছে পেয়ারটা ফর্ম করছে, এদের মাঝে যে মোশনটা, এই মোশনটা যদি কমপ্লিটলি অথবা সাকসেসফুলি কনস্ট্রেইনড হয়, কনস্ট্রেইন দিয়ে আসলে বোঝাচ্ছে যে একটা ডেফিনিট ডিরেকশনে যদি হয়, তখনই সেটাকে আমরা কাইনেমেটিক পেয়ার বলবো। তা না হলে শুধু পেয়ার, কাইনেমেটিক পেয়ার হবে না। তো এখন কনস্ট্রেইন বলতে কি বোঝায়, এখানে এটার ক্লাসিফিকেশন করা হয়েছে। তো আমরা হচ্ছে দেখলাম যে যদি হচ্ছে কমপ্লিটলি আর সাকসেসফুলি কনস্ট্রেইন মোশন হয়, তখনই শুধু কাইনেমেটিক পেয়ার হবে। তো এখানে কনস্ট্রেইন মোশন কত রকমের সেটা দেখি। এটা হচ্ছে টোটাল 3 ধরনের। একটা হচ্ছে কমপ্লিটলি কনস্ট্রেইন মোশন, দেন ইনকমপ্লিটলি কনস্ট্রেইন মোশন, এন্ড লাস্টলি হচ্ছে সাকসেসফুলি কনস্ট্রেইন মোশন। তো এদের মধ্যে যদি 1 নাম্বারটা আর 3 নাম্বারটা যদি আমার একটা পেয়ারের মধ্যে দেখা যায়, তাহলে ওটাকে কাইনেমেটিক পেয়ার বলা হবে। আর দ্বিতীয়টা যেটা ইনকমপ্লিটলি কনস্ট্রেইন, ওটার ক্ষেত্রে হবে না। তো আসলে এখন কমপ্লিটলি কনস্ট্রেইন মোশন বলতে কি বোঝায়, এটা হচ্ছে যখন হোয়েন দ্য মোশন বিটুইন দ্য পেয়ার ইজ লিমিটেড টু এ ডেফিনিট ডিরেকশন, মানে একটা পেয়ারের দুইটা লিঙ্কের মধ্যে যদি মোশনটা একটা ডেফিনিট ডিরেকশনে হচ্ছে, আমি যেদিকেই ফোর্স অ্যাপ্লাই করি না কেন, ওই দিক ছাড়া আর অন্য কোনো দিকে মোশন যদি না হয়, তখন আমি বলবো হচ্ছে কমপ্লিটলি কনস্ট্রেইন মোশন। আবার ইনকমপ্লিটলি কনস্ট্রেইন মোশন হচ্ছে এর উল্টাটা, মানে হচ্ছে আমি ফোর্সের ডিরেকশন যদি চেঞ্জ করে দিই, তাহলে এদের মোশনের ডিরেকশনও চেঞ্জ হয়ে যেতে পারে। যে আগে ধরে নেন আমার ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড মোশন হচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এখন আপওয়ার্ড ডাউনওয়ার্ড মোশন হচ্ছে, তো ওই ক্ষেত্রে বলবো যে ওটা ইনকমপ্লিটলি কনস্ট্রেইন মোশন। আর লাস্টলি আসে হচ্ছে সাকসেসফুলি কনস্ট্রেইন মোশন। তো সাকসেসফুলি কনস্ট্রেইন মোশনটা হচ্ছে এরা হচ্ছে নর্মালি এদের মোশনটা ইনকমপ্লিটলি কনস্ট্রেন্ট থাকে, মানে হচ্ছে নর্মালি এদের ফোর্স চেঞ্জের সাথে সাথে ডিরেকশন অফ মোশনটাও চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এক্সটার্নালি বাইরে থেকে কোনো একটা ফোর্স বা কোনো একটা সাপোর্টের সাহায্যে তাদের মোশনটাকে কমপ্লিট কনস্ট্রেন্ট করে দেওয়া হয়, তখন আমরা ওটাকে সাকসেসফুলি কনস্ট্রেন্ট মোশন বলবো। তো এটা এক্সাম্পল দেখলে বোঝা যাবে, এখানে দেওয়া আছে। ফার্স্টে কমপ্লিটলি কনস্ট্রেন্ট মোশন, উপরের দুইটা ফিগার যদি দেখি, উপরের বামে আর ডানেরটা, তো প্রথমটা বামের যদি ফিগারটা দেখি, যে একটা স্কোয়ার হোল, এর ভিতরে একটা স্কোয়ার বার মুভ করতেছে। তো এর ভিতরে কিন্তু আমি যেদিকে ফোর্সটা অ্যাপ্লাই করি না কেন, স্কোয়ার বারটা শুধুমাত্র সামনে আর পিছনে যাওয়া পসিবল, আর কোনো দিকে যাওয়া পসিবল না। তো এটা হচ্ছে তার মানে কমপ্লিটলি কনস্ট্রেন্ট। তারপর ডান পাশে যদি দেখি, যে শ্যাফটার কলার একটা সার্কুলার হোলে ভিতরে ঢুকানো আছে, তো কলার দেওয়ার কারণে শ্যাফটটা সামনে পিছনে মুভ করবে না, শুধুমাত্র এর রোটেট করাই সম্ভব। তো তার মানে আমি যে ফোর্সই দেই না কেন, এটা রোটেট ছাড়া অন্য কোনো মোশন দিবে না। তো এটাকে আমরা তাহলে বলতে পারি কমপ্লিটলি কনস্ট্রেন্ট মোশন। আর লাস্টলি নিচের যদি বাম পাশের ফিগারটা দেখি, যেটা লেখা আছে ইনকমপ্লিটলি কনস্ট্রেন্ট মোশন, এখানে দেখেন ওই আগের ফিগারের মতোই, খালি হচ্ছে এখানে কলারটা নাই, একটা শ্যাফট এই রাউন্ড হোলের ভিতরে ইনসার্ট করা আছে। তো যেহেতু কলার নাই, তার মানে আমার শ্যাফটটা সামনে পিছনেও মুভ করতে পারবে, প্লাস নিজের অ্যাক্সিসে রোটেটও করতে পারবে। যেহেতু একের বেশি মোশনের ভিতরে পসিবল, তার মানে এটা কমপ্লিটলি কনস্ট্রেন্ট না, তখন এটাকে আমরা বলবো ইনকমপ্লিটলি কনস্ট্রেন্ট মোশন। আর লাস্টলি ডান পাশে নিচে যেটা সাকসেসফুলি কনস্ট্রেন্ট মোশন বলা, তো এখানে দেখেন একটা শ্যাফট এই চেম্বারের ভিতরে ঢুকানো আছে। তো এখন কিন্তু শ্যাফটটা আমার চাইলে উপরে উঠতে পারে, প্লাস ঘুরতেও পারে। কিন্তু এখন আমি বাইরে থেকে একটা লোড, একটা বল এখানে ইনসার্ট করছি, তো এই লোডটা দেওয়ার কারণে শ্যাফটটা কিন্তু আর উপরে উঠতে পারবে না, শুধুমাত্র অ্যাক্সিসে রোটেটই করতে পারবে। তার মানে একটা বাইরে থেকে এক্সটার্নাল একটা ফোর্স দেওয়ার কারণে যেহেতু এটা কমপ্লিটলি কনস্ট্রেন্ট হচ্ছে, এর জন্য এটাকে আমরা বলতেছি সাকসেসফুলি কনস্ট্রেন্ট মোশন। তো আমাদের কাইনেমেটিক পেয়ার হওয়ার জন্য এ কমপ্লিটলি কনস্ট্রেন্ট অথবা সাকসেসফুলি কনস্ট্রেন্ট মোশন হইতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি কাইনেমেটিক পেয়ারের ক্লাসিফিকেশন। তো কাইনেমেটিক পেয়ার বিভিন্নভাবে, মানে বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্নভাবে ডিভাইড করা যায়। তো ফার্স্টে দুইটা ইলেমেন্টের ভিতরে বা দুইটা লিঙ্কের ভিতরে যে রিলেটিভ মোশন, ওই মোশনের উপরে ভিত্তি করে কাইনেমেটিক পেয়ারকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে স্লাইডিং পেয়ার। তো নাম শুনেই বোঝা যাচ্ছে, যদি একটা লিঙ্ক আর একটা লিঙ্কের উপর দিয়ে স্লাইড করে যায়,
তখন হচ্ছে ওটাকে আমরা স্লাইডিং পেয়ার বলবো। যেমন হচ্ছে পিস্টন এন্ড সিলিন্ডার, সিলিন্ডারের ভিতরে পিস্টন কি করে, স্লাইড করে, ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট করে, তো এটাকে বলবো স্লাইডিং পেয়ার। অথবা হচ্ছে আমরা যদি শেপার মেশিনের কথা চিন্তা করি, র্যাম হচ্ছে ওর উপরের গাইডওয়েতে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড কাটিং টুল নিয়ে মুভ করতেছে, তো এটাও একটা আর একটার উপরে যেহেতু স্লাইড করতেছে আমরা ওটাকে স্লাইডিং পেয়ার বলতে পারি। দেন টার্নিং পেয়ার, টার্নিং পেয়ারটা হচ্ছে যখন দুইটা লিঙ্কের মাঝে মোশনটা এমন হয় যে একটার রেসপেক্টে আর একটা টার্ন করতে চায়, মানে ঘুরতে চায়, তখন ওটাকে বলবো টার্নিং পেয়ার। যেমন হচ্ছে লেথের স্পিন্ডেল, স্পিন্ডেল কি করে, এটা হচ্ছে হেডস্টকের ভিতরে স্পিন্ডেলটা রোটেট করে, তার মানে হচ্ছে একটার রেসপেক্টে আর একটা ঘুরতেছে, বা একটা শ্যাফট একটা সার্কুলার হলে ঘুরতেছে যদি কলার দিয়ে ফিক্স করা থাকে, তো তখন ওটাকে আমরা বলবো টার্নিং পেয়ার। সিমিলারলি রোলিং পেয়ার, রোলিং পেয়ার হচ্ছে একটা যদি আর একটা লিঙ্কের উপরে রোল করে, মানে রোটেট করতেছে প্লাস ফরওয়ার্ড দিকে আগাচ্ছে, রোল করা আর কি, তখন হচ্ছে ওটাকে আমরা বলবো রোলিং পেয়ার, যেমন বল এন্ড রোলার বিয়ারিং এ। দেন স্ক্রু, স্ক্রু পেয়ার, তো স্ক্রু পেয়ারটা অনেকটা টার্নিং পেয়ারের মতোই, খালি পার্থক্যটা হচ্ছে এখানে রোটেট করবে ঠিক আছে, কিন্তু হচ্ছে একটা স্ক্রু থ্রেডিং থাকবে, ওই থ্রেডিং এর উপর দিয়ে রোটেট করতে হবে, তখন হচ্ছে ওটাকে আমি স্ক্রু পেয়ার বলবো। যেমন নাট এন্ড বোল্ট হতে পারে, অথবা হচ্ছে আমরা লেথ মেশিনে দেখছি যে লিড স্ক্রু আছে, ওর উপরে যে নাটটা, এটা হচ্ছে ওরা একটা কি করে, স্ক্রু থ্রেডের উপর দিয়ে রোটেট করে, তখন হচ্ছে আমি ওটাকে স্ক্রু পেয়ার বলবো। লাস্টলি স্ফেরিক্যাল পেয়ার, তো স্ফেরিক্যাল পেয়ারটা হচ্ছে যখন একটা ইলিমেন্ট আর একটা ইলিমেন্টের উপরে সুইভেল করে, মানে রোটেট করে এটা, বাট 360 ডিগ্রিতে যদি সুইভেল করে, তখন হচ্ছে ওটাকে আমরা স্ফেরিক্যাল পেয়ার বলবো। আচ্ছা, এখন হচ্ছে দুইটা ইলিমেন্ট বা দুইটা লিঙ্কের ভিতরে কন্ট্যাক্ট কেমন আছে এটার উপরে ভিত্তি করে কাইনেমেটিক পেয়ারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লোয়ার পেয়ার, একটা হায়ার পেয়ার। তো লোয়ার পেয়ারটা হচ্ছে যদি দুইটা ইলিমেন্ট বা দুইটা লিঙ্কের মধ্যে সারফেস কন্ট্যাক্ট থাকে, যখন এদের মাঝে রিলেটিভ মোশন হয় তখন ওটাকে লোয়ার পেয়ার বলে। তো সাধারণত এই তিনটা মনে রাখলেই হবে, যে যত প্রকার স্লাইডিং পেয়ার আছে বা টার্নিং পেয়ার আছে আর স্ক্রু পেয়ার আছে, এই তিনটা পেয়ার সবসময় লোয়ার পেয়ার হয়। আর হায়ার পেয়ার যদি দুইটা ইলিমেন্টের মধ্যে পয়েন্ট কন্ট্যাক্ট হয় যখন মোশনটা হয়, তখন হচ্ছে ওটাকে বলবো আমি হায়ার পেয়ার। তো হায়ার পেয়ার এর এক্সাম্পল এমনি বোঝার উপায়টা হচ্ছে, যখন আমি একসাথে দুইটা মোশন একবারে দেখবো, মানে যদি কখনো দেখা যাচ্ছে যে টার্নিং আর স্লাইডিং একসাথে হচ্ছে, যে ঘুরতেছে প্লাস আবার সামনের দিকেও মুভ করতেছে, তো তখন বুঝবো যে একসাথে একের অধিক হচ্ছে, তখন আমি ওটাকে হায়ার পেয়ার হিসেবে চিন্তা করবো। আর যখন শুধুমাত্র টার্নিং হচ্ছে বা শুধুমাত্র স্লাইডিং হচ্ছে তখন লোয়ার পেয়ার, বাট স্লাইডিং প্লাস টার্নিং যদি একসাথে হয় তখন ওটাকে হায়ার পেয়ার হিসেবে কনসিডার করবো। আর লাস্টলি হচ্ছে আমার কিভাবে অ্যারেঞ্জমেন্টটা করা আছে, ক্লোজারের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সেলফ ক্লোজড পেয়ার আর একটা হচ্ছে ফোর্স ক্লোজড পেয়ার। তো সেলফ ক্লোজটা কি, যখন আমরা দুইটা এলিমেন্ট মেকানিক্যালি এমন ভাবে কানেক্ট করব যাতে করে হচ্ছে আমরা রিকোয়ার্ড মোশনটা পেয়ে যাচ্ছি, তখন হচ্ছে আমি ওটাকে সেলফ ক্লোজ পেয়ার বলবো। বাট ফোর্স ক্লোজের ক্ষেত্রে আমি রিকোয়ার্ড মোশন পাওয়ার জন্য অবশ্যই আমার বাইরে থেকে এক্সটার্নালি একটা ফোর্স দিতে হবে, তো ফোর্স দিলে তখন হচ্ছে ওটাকে বলবো ফোর্স ক্লোজ পেয়ার। আচ্ছা, এবার আসি হচ্ছে চেইন। তো লিঙ্ক কি পেয়ার কি এটা আমরা দেখলাম, এখন হচ্ছে চেইনটা কি এটা দেখবো। তো একটা কাইনেমেটিক চেইন হওয়ার জন্য কয়েকটা কাইনেমেটিক পেয়ারের দরকার। এক একটা পেয়ার একসাথে কানেক্ট করব এমন ভাবে যাতে করে হচ্ছে প্রথম পেয়ারের যে প্রথম লিঙ্ক তার যে বিগিনিং পয়েন্ট আর লাস্ট পেয়ারের যে লাস্ট লিঙ্ক ওটার এন্ডিং পয়েন্ট যদি লাস্ট পর্যন্ত জোড়া লাগে, একটা সাইকেল যদি পূরণ করে, তখনই হচ্ছে ওটাকে আমরা একটা কাইনেমেটিক চেইন বলবো। তো তারপরও কাইনেমেটিক চেইন হওয়ার জন্য কিছু শর্ত আছে, তো এমনি যদি কানেক্ট হয় ওটাকে চেইন বলি, বাট কাইনেমেটিক চেইন হওয়ার জন্য অবশ্যই মোশনটা কি হতে হবে, কমপ্লিটলি অথবা সাকসেসফুলি কনস্ট্রেন্ট হতে হবে। তো এখন একটা অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা কিভাবে বুঝবো যে এর মোশনটা কমপ্লিটলি অথবা সাকসেসফুলি কনস্ট্রেন্ট, সেটা বোঝার জন্য দুইটা ইকুয়েশন আছে। এই দুইটা ইকুয়েশন যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এই যে এখানে 1 আর 2 দিয়ে দেখানো হয়েছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল হয়, তখনই আমি বলতে পারবো যে এই অ্যারেঞ্জমেন্টটা আসলে কাইনেমেটিক চেইন। তো এখানে এল দিয়ে কি বোঝাচ্ছে, 1 নম্বর ইকুয়েশনে পি দিয়ে কি বোঝাচ্ছে, এল দিয়ে বোঝাচ্ছে যে আমার কয়টা লিঙ্ক আছে, আর পি দিয়ে বোঝাচ্ছে কয়টা পেয়ার আছে। আর 2 নম্বর ইকুয়েশনে এল দিয়ে কয়টা লিঙ্ক এটা বোঝাচ্ছে, আর জে দিয়ে বোঝাচ্ছে কয়টা জয়েন্ট, কয় জায়গায় জয়েন্ট আছে। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমরা যাচাই করব, করে যদি দেখা যায় যে দুইটাই সমান, তাহলেই আমরা বলবো যে এটা একটা কাইনেমেটিক চেইন। আচ্ছা, তো এখানে কাইনেমেটিক চেইন কিনা এটা হচ্ছে আমরা চেক করব। ফার্স্টে বাম পাশে আর ডান পাশে দুটো ফিগার দেওয়া আছে, আমরা বাম পাশেরটা থেকে শুরু করি। এটা একটা ত্রিভুজাকার স্ট্রাকচার যেখানে টোটাল 3টা লিঙ্ক আছে, দেখানো হচ্ছে লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3। এবং এদের মাঝে পেয়ার কয় জায়গায়, এ বিন্দুতে একটা পেয়ার ফর্ম করছে, বি বিন্দুতে একটা পেয়ার ফর্ম করছে, আর সি বিন্দুতে একটা পেয়ার ফর্ম করছে। তো পেয়ার এখানে 3টা, লিঙ্ক এখানে 3টা, আবার জয়েন্টও 3টাই, এ বি সি, এই 3টা পয়েন্টে
জোড়া লাগছে। তো জয়েন্টও তিনটা। এখন যদি আমরা 1 নাম্বার ইকুয়েশনের কথা চিন্তা করি, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এল, তো এল এর ভ্যালু হচ্ছে 3 দেওয়া আছে। তো এখন হচ্ছে রাইট হ্যান্ড সাইডেও আমার 3 আসে কিনা এটা দেখতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে দেখেন এই জায়গায় যে 2p - 4, তো 2p, p এর ভ্যালু হচ্ছে 3, পেয়ার হচ্ছে 3। তো যদি 2p - 4 এর ভ্যালু বের করি দেখা যাচ্ছে যে 2 আসে। তো লেফট হ্যান্ড সাইডে আসছে 3 কিন্তু রাইট হ্যান্ড সাইডে 2। তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান না। যদি সমান না হয় তাহলে এটা অবশ্যই কাইনেমেটিক চেইন হবে না। তো লেফট হ্যান্ড সাইড যদি রাইট হ্যান্ড সাইডের চেয়ে বড় হয় সেটাকে বলা হয় হচ্ছে স্ট্রাকচার। আর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান হয় তাহলে তাকে বলা হয় কাইনেমেটিক চেইন। আবার দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রেও জে এর ভ্যালু 3। এখন রাইট হ্যান্ড সাইডে যদি আমরা 3/2 × L - 2 এইটার ভ্যালু বের করি তাহলে এটাতেও দেখা যাচ্ছে যে এল এর ভ্যালুটা বসালে 2.5 আসতেছে। তো এখানেও রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড সমান না। যেহেতু সমান না তার মানে কাইনেমেটিক চেইন এটা না। তো আসলে একটা ইকুয়েশন যদি না হয় তাহলে দ্বিতীয় ইকুয়েশনও অটোমেটিক্যালি হবে না। মিললে দুইটা ইকুয়েশন ইকুয়াল আসবে, আবার না হলে দুইটা ইকুয়েশন ইকুয়াল আসবে না। তো আমরা যে কোনো একটা ইকুয়েশন দিয়েও চেক করতে পারি। তো মোস্ট কমনলি এই হচ্ছে এই 2 নাম্বার ইকুয়েশন যেটা জে এর ভ্যালু, এটা হচ্ছে ইউজ করা হয় চেক করার জন্য যে কাইনেমেটিক চেইন হ্যাঁ কিনা এটা। আচ্ছা, এবার যদি আমরা রাইট হ্যান্ড সাইডের ফিগারটা চিন্তা করি। হ্যাঁ পেয়ার একটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ স্যার। বলেন। স্যার এই পেয়ার নাম্বার হচ্ছে 3 স্যার, পেয়ার নাম্বারটা 3 কিভাবে স্যার বুঝবো? ও আচ্ছা, একটা লিঙ্ক মানে দুইটা লিঙ্ক যখন একটা লিঙ্কের শুরু আর আরেকটা লিঙ্কের শেষ এই দুইটা পয়েন্ট যদি এক বিন্দুতে মিলিত হয় যেখানে ওদের জয়েন হবে তখনই বলবো যে ওখানে একটা পেয়ার ফর্ম করছে। তো এখানে লিঙ্ক 1 আর স্যার লিঙ্ক 2। বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ডান পাশের ফিগারটা দেখি। আর স্যার জয়েন্ট তাহলে কোনটা? যদি জয়েন্টও কেটে হ্যাঁ, হয়? জয়েন্ট জয়েন্ট হচ্ছে যে কোনো মানে হচ্ছে আপনার যদি একটা লিঙ্কের শুরু আর আরেকটা লিঙ্কের শেষ যদি জয়েন থাকে তাহলে ওটাকে আমরা পেয়ার বলি। আর জয়েন হচ্ছে যে শুরু বা শেষে জয়েন থাকুক বা যে কোনো জায়গায় জয়েনই থাকুক না কেন, যদি একটা আরেকটার সাথে লাগানো থাকে ওটাকে আমরা জয়েন বলবো। তো পরের পেজে একটা ম্যাথ আছে, ওটা যখন দেখাবো তখন আপনারা পেয়ার আর জয়েন্টের মাঝে পার্থক্যটা বুঝতে পারবেন, তখন একটু ক্লিয়ার হবে। আমরা হচ্ছে ডান পাশেরটা তার আগে একটু দেখে নিই। তো ডান পাশেরটা এখানে টোটাল হচ্ছে 4টা লিঙ্ক আছে দেখা যাচ্ছে, লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, লিঙ্ক 4। এবং এখানে হচ্ছে পেয়ারও হচ্ছে 4টা, এ বিন্দু বি সি ডি তে, আবার জয়েন্টও আছে 4টা এই 4টা বিন্দুতে। তো এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যাচাই করি, তো এল হচ্ছে 4, লেফট হ্যান্ড সাইডে 4, রাইট হ্যান্ড সাইডে যদি 2p - 4 বসাই, পি এর ভ্যালু হচ্ছে 4। তো 2p - 4 এর ভ্যালুটা 4 আসে। তার মানে এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। তার মানে এই রাইট হ্যান্ড সাইডের এই ফিগারটাকে আমরা একটা কাইনেমেটিক চেইন বলতে পারি। সিমিলারলি আপনারা ডান পাশের ইকুয়েশনটাতেও যদি বসান তাহলেও দুই পাশে 4 আসতেছে। তো তার মানে হচ্ছে এটা কাইনেমেটিক চেইন। আচ্ছা এখানে আরো দুইটা আছে, এখানে দেখলে আপনারা একটু বুঝতে পারবেন যে লিঙ্ক, পেয়ার আর জয়েন্টের মাঝে পার্থক্যটা কি। তো তার আগে হচ্ছে আমরা বাম পাশেরটা দেখি। তো বাম পাশে হচ্ছে টোটাল লিঙ্ক আছে 5টা, এবং হচ্ছে টোটাল পেয়ারও আছে 5টা, 5টা পয়েন্টে 5টা পেয়ার আছে, আর 5টা জয়েন্টও আছে, এখানে 5 জায়গায় জয়েন হয়েছে লিঙ্ক গুলো। তো এখন এখান থেকে যদি আমি ইকুয়েশনটা যাচাই করি এখানে দেখা যাচ্ছে যে আবার রাইট হ্যান্ড সাইডটা বড়, লেফট হ্যান্ড সাইডটা ছোট, দুই ক্ষেত্রেই। তার মানে যেহেতু দুইটা সমান না তার মানে হচ্ছে এরা কাইনেমেটিক চেইন না। এবার ডান পাশেরটা আছে, এটা একটু কেয়ারফুলি বোঝেন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তো ডান পাশে হচ্ছে টোটাল লিঙ্ক আছে দেখেন 6টা। এখন এ বি কিন্তু এটা লিঙ্ক না, এ থেকে ই পর্যন্ত হচ্ছে একটা লিঙ্ক, এ থেকে ই পর্যন্ত। কিন্তু সিবি যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে এ ই এর মাঝখানে জোড়া লাগানো। তার মানে হচ্ছে লিঙ্ক 1 যেখানে শেষ হয়েছে ওখানে কিন্তু এই লিঙ্কটা না, বি বিন্দুতে যে লিঙ্কটা দেখতে পারতেছি লিঙ্ক 2টা। তো এখানে আমার টোটাল পেয়ার তাহলে কয়টা হবে? পেয়ার বের করার জন্য আমার দেখতে হবে কোন জায়গায় হচ্ছে একটা লিঙ্কের শুরু আর আরেকটা লিঙ্কের শেষ হয়েছে। তো এরকম বুঝ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখেন নিচে লিঙ্ক, এ বি এই যে লিঙ্ক 1 দেওয়া আছে, হ্যাঁ, লিঙ্ক 1 যদি এ বি পর্যন্ত হতো তাহলে আপনাকে বিই, বলে দেওয়া থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাকে বিই তে বলা থাকতো, আর একটা লিঙ্কের নাম দেওয়া থাকতো যে এটা আর একটা লিঙ্ক। তো যেহেতু বলা নাই তার মানে এটা আসলে এ থেকে ই পর্যন্ত। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। হ্যাঁ, তো হচ্ছে এখন তাহলে পেয়ার কোথায় হচ্ছে? এ বিন্দুতে একটা পেয়ার হচ্ছে, বি বিন্দুটা পেয়ার হবে না কারণ লিঙ্ক 1টা হচ্ছে আমার এখনো শেষ হয়নি। তো লিঙ্ক 1 হচ্ছে ই বিন্দুতে শেষ হয়েছে, তো এখানে একটা পেয়ার। এফ বিন্দুতে একটা পেয়ার কারণ এখানে দুইটা লিঙ্ক যোগ হয়েছে। আর সি বিন্দুতে একটা পেয়ার কারণ এখানে হচ্ছে লিঙ্ক 3 আর লিঙ্ক 2 যোগ হয়েছে। হ্যাঁ, তো হচ্ছে টোটাল পেয়ার আমাদের কয়টা হচ্ছে? একটা,
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পেয়ার হচ্ছে টোটাল। তো এই যে পেয়ারের ভ্যালু হচ্ছে 5। কিন্তু যদি জয়েন্টের কথা চিন্তা করি, জয়েন্ট হচ্ছে যেখানে দুইটা লিংকের মাঝে কানেকশন হবে, ওটাই একটা করে জয়েন্ট। তার মানে এ বিন্দুতে একটা জয়েন্ট, বি বিন্দুতেও দুইটা লিংকের মাঝে একটা কানেকশন হয়েছে, বি আচ্ছা বিন্দুতে স্যার। জয়েন্ট। হ্যাঁ, টোটাল 7টা জয়েন্ট আছে। তো জয়েন্ট হচ্ছে টোটাল 7টা। স্যার, হ্যাঁ, জি বিন্দুতে কি জয়েন্ট হচ্ছে না? সি বিন্দু। হ্যাঁ, জি বিন্দুতে হচ্ছে, জি বিন্দুতেও জয়েন্ট হচ্ছে। তো টোটাল 7টা, গুণে দেখেন। এক, এ বি, ই, এফ, জি, সি, ডি। টোটাল 7টা, নিচে 3টা আর উপরে 4টা। 1 2 3 4 5 6 7। আর পেয়ার কি তাহলে জি বিন্দুতে হবে না? না না, জি বিন্দুতে পেয়ার না, পেয়ার শুধুমাত্র এ বিন্দুতে, ই বিন্দুতে, এফ, সি আর ডি। তার মানে লিঙ্ক টুটা ওটা হলো বি থেকে সি পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক টুটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত। যদি বি থেকে জি পর্যন্ত লিঙ্ক টু হইতো, তাহলে জি থেকে সি পর্যন্ত আরেকটা লিঙ্ক হতো, তখন ওখানে আরেকটা লিঙ্ক দেওয়া থাকতো যে এটা আরেকটা লিঙ্ক। তার মানে যেহেতু দেওয়া নাই, তার মানে বি থেকে সি পর্যন্তই একটা লিঙ্ক। আচ্ছা, তো এটা যখন আমরা হচ্ছে ইয়া করব, এই ইকুয়েশনের সাথে যাচাই করব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তো এখানে হচ্ছে ইকুয়াল আসতেছে, কারণ সব ভ্যালুগুলো জানি। আপনার ইকুয়েশনে বসায় দিলে দেখবেন এল এর ভ্যালু 6, রাইট হ্যান্ড সাইডে পি এর ভ্যালু 5, 5 আর 2 গুণ করলে 10, 4 বিয়োগ করলে 6, তার মানে দুই পাশে সমান। তার মানে এটা হচ্ছে একটা কাইনেমেটিক চেইন। তো পরীক্ষায় এরকম আপনাকে একটা ফিগার দিয়ে বলা থাকতে পারে যে এটা কি কাইনেমেটিক চেইন কিনা, তখন আপনারা এই দুইটা ইকুয়েশন দিয়ে হচ্ছে যাচাই করে দেখবেন। তো দুইটার ভিতরে একটা দিয়ে করলেও হয়। তো যদি একটা দিয়েও করেন তাহলে সেকেন্ডটা ইউজ করবেন, কারণ সেকেন্ডটা বেশি ইম্পর্টেন্ট। কারণ পরবর্তীতে হচ্ছে আমরা যখন আরো ফার্দার ক্যালকুলেশন করব, তখন দেখবেন যে এই 2 নাম্বার ইকুয়েশনটাই বেশি ইউজ করা হচ্ছে, জয়েন্ট দিয়ে, জে ইকুয়াল টু। আচ্ছা, এখন আসি জয়েন্ট। তো জয়েন্ট কি আমরা দেখলাম, দুইটা লিংকের মাঝে যখনই কোনো কোথাও কানেকশন হবে, তখনই ওটাকে বলবো হচ্ছে জয়েন্ট। তো জয়েন্ট টোটাল 3 ধরনের বেসিক্যালি আছে আমাদের পড়াশোনার ভিতরে। তো তিনটা হচ্ছে, একটা হচ্ছে বাইনারি জয়েন্ট, একটা টার্নারি জয়েন্ট, একটা হচ্ছে কোয়াটার্নারি জয়েন্ট। তো নাম দেখেই বোঝা যাচ্ছে যে একটা বাইনারি জয়েন্ট মানে একটা পয়েন্টে যদি দুইটা লিংক যুক্ত থাকে, তাহলে তখন তাকে বলবো হচ্ছে বাইনারি জয়েন্ট। টার্নারি জয়েন্ট হচ্ছে একটা পয়েন্টে যদি তিনটা লিংক যুক্ত থাকে। আর কোয়াটার্নারি জয়েন্ট হচ্ছে একটা পয়েন্টে যদি আপনার 4টা লিংক যুক্ত থাকে। তো এখন আমরা আগের ইকুয়েশনটা কিন্তু দেখছিলাম, দেখেন জে ইকুয়াল টু 3/2 এল মাইনাস 2। কিন্তু এখানে দেখেন সবই সেম আছে, কিন্তু নতুন একটা টার্ম নিয়ে আসছে, h/2। তো এইটা আগের ইকুয়েশনে লেখা হয় নাই, তার কারণ আগের ইকুয়েশনে এইচটা 0 ছিল। তো এইচটা কি, তার আগে আমরা এটা জেনে নেই। তো এইচ মানে হচ্ছে বোঝায় হায়ার পেয়ার। আমার একটা স্ট্রাকচারে কতগুলো হায়ার পেয়ার আছে। তো হায়ার পেয়ার কিভাবে বুঝবো? হায়ার পেয়ার যখন দেখবো যে আমাদের একসাথে টার্নিং প্লাস স্লাইডিং একসাথে হচ্ছে, মানে টার্নিং ঘুরতেওছে আবার সামনের দিকেও যাচ্ছে, তখন হচ্ছে বুঝবো যে ওইটা হায়ার পেয়ার। তো আমরা যদি আগের ফিগারগুলো দেখি, প্রত্যেকটা বিন্দুতেই, সাপোজ যদি এ বিন্দুর কথা চিন্তা করি বাম পাশের ফিগারে, এখানে কিন্তু এ ই যে লিঙ্ক 5টা বামে ডানে এরকম ঘুরবে, এদের মাঝে শুধুমাত্র টার্নিং আছে, স্লাইডিং নেই। তো এগুলো সবগুলাই হচ্ছে লোয়ার পেয়ার, হায়ার পেয়ার না। আর হায়ার পেয়ার যদি না থাকে, তাহলে এইচ এর ভ্যালু 0। তো হায়ার পেয়ার কখন কিভাবে বুঝবো সেটা আমরা সামনে একটু এক্সাম্পল আছে, যে হায়ার পেয়ার দেখলে আমরা কিভাবে চিনবো যে এটা হচ্ছে হায়ার পেয়ার। তো আগের ম্যাথগুলো হচ্ছে এইচ এর মান 0 ছিল, এই জন্য হচ্ছে আমরা ওইটুকু লিখি নাই, শুধু জে ইকুয়াল টু 3/2 এল মাইনাস 2 দিয়ে ম্যাথগুলো করছি। তো জে এর ভ্যালু হচ্ছে, জে মানে হচ্ছে জয়েন্ট, এল মানে হচ্ছে নাম্বার অফ লিঙ্ক। তো এখন হচ্ছে বাইনারি জয়েন্টের ক্ষেত্রে কেন এটা লিখলাম? তো আসলে এখানে যে জে বলতে বুঝাচ্ছে, জে বলতে আসলে বুঝাচ্ছে হচ্ছে বাইনারি জয়েন্ট কতগুলো আছে। তার মানে আগের যতগুলো ম্যাথ দেখছি সব জায়গাতেই বাইনারি জয়েন্ট ছিল, একটা পয়েন্টে দুইটা করে লিঙ্ক লাগানো ছিল। যদি দেখেন প্রতিটা পয়েন্টেই দুইটা করে লিঙ্ক, প্রতিটা পয়েন্টেই দুইটা করে লিঙ্কের ভিতরে কানেকশন আছে। তো যে বলতে এই জন্য বোঝায় বাইনারি জয়েন্ট। কিন্তু যদি কখনো আমাদের টার্নারি জয়েন্ট বা কোয়াটার্নারি জয়েন্ট থাকে, তখন কি করব? তো তখন হচ্ছে আমাদের প্রথম কাজ হবে ওই জয়েন্ট গুলাকে বাইনারি জয়েন্টে কনভার্ট করা। তো যদি আমার কোথাও টার্নারি জয়েন্ট থাকে, মানে যদি দেখি যে আমাদের একটা পয়েন্টে তিনটা লিঙ্ক আছে, তো ওটাকে হচ্ছে একটা টার্নারি জয়েন্ট মানে হচ্ছে দুইটা বাইনারি জয়েন্ট, দুইটা বাইনারি জয়েন্টের ইকুইভ্যালেন্ট। তো আমরা যখন একটা টার্নারি জয়েন্ট থাকবে, তখন জে এর ভ্যালু আমরা অটোমেটিক 2 বসায় দিব, কারণ একটা টার্নারি জয়েন্ট মানে দুইটা বাইনারি জয়েন্ট। সিমিলারলি যদি একটা পয়েন্টে 4টা করে লিঙ্ক থাকে, মানে কোয়াটার্নারি জয়েন্ট যদি হয়, তাহলে হচ্ছে আমরা জে এর জায়গায় একটা কোয়াটার্নারি জয়েন্ট থাকলে 3 লিখে দিব, কারণ হচ্ছে এটা তিনটা বাইনারি জয়েন্টের সমতুল্য। তো এখানে ইকুয়েশন দেখলে আমরা একটু বুঝতে পারবো। তো বাম পাশের, একদম বাম পাশের ফিগারটা দেখি, এখানে সবগুলোই বাইনারি জয়েন্ট। এ বিন্দুতে দুইটা লিঙ্ক কানেক্টেড, বি বিন্দুতে দুইটা, সি বিন্দুতে দুইটা, ডি বিন্দুতে দুইটা। তো এখানে সবগুলোই বাইনারি জয়েন্ট এবং টোটাল জয়েন্ট আছে 4টা, জের ভ্যালু হচ্ছে 4।
এখানে কোনো হায়ার পেয়ার নাই, সবগুলো হচ্ছে টার্নিং, মানে ওটা পুরাটা জিরো। এল লিঙ্ক আছে হচ্ছে টোটাল চারটা, তো চারটা বসাই দিলাম, বসাই দিয়ে হচ্ছে তারপরে আপনারা এখানে আর আমি কম্পেয়ার করে দেখাই নেই, আপনারা তখন দেখবেন যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলতেছে কিনা, যদি মিলে তাহলে কাইনেমেটিক চেইন হবে, না মিললে কাইনেমেটিক চেইন হবে না। সিমিলারলি যদি আমরা মাঝখানের ফিগারটা দেখি, এখানে হচ্ছে দেখেন এ বিন্দু, বি বিন্দু আর ডি বিন্দু, এই তিন জায়গা হচ্ছে বাইনারি জয়েন্ট, কারণ হচ্ছে দুইটা করে লিঙ্ক লাগানো। কিন্তু ই বিন্দু আর সি বিন্দু যদি আমরা চিন্তা করি, এখানে প্রত্যেকটায় তিনটা করে লিঙ্ক কানেক্টেড। ই বিন্দুতে তিনটা, 4 5 6 এই তিনটা লিঙ্ক, আবার সি বিন্দুতেও তিনটা, 3 5 আর 2। তো যখন আমরা জের ভ্যালু বের করব, তো জের ভ্যালু হচ্ছে আমরা যদি দেখি ফার্স্টে বাইনারি জয়েন্ট আছে তিনটা, এ বিন্দু, বি বিন্দু, ডি বিন্দু, তিনটা গেল, আর টার্নারি জয়েন্ট আছে দুইটা, ই বিন্দু আর সি বিন্দু। তো টার্নারি জয়েন্টকে আমাদের কি করতে হবে, প্রথম কাজ বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমরা জানি একটা টার্নারি জয়েন্ট হচ্ছে দুইটা বাইনারি জয়েন্টের সমান, তাহলে দুইটা টার্নারি জয়েন্ট 2 গুণন 2 চারটা বাইনারি জয়েন্টের সমান, তাহলে টোটাল বাইনারি জয়েন্ট কয়টা হলো, আগে ছিল তিনটা আর এই চারটা, টোটাল 7টা। এখানে জে এর মান 7 বসাবো, এল এর ভ্যালু হচ্ছে 6, টোটাল লিঙ্ক আছে হচ্ছে 6টা, কোনো হায়ার পেয়ার নাই, এটা জিরো। দিয়ে আমরা চেক করব যে এটা কাইনেমেটিক চেইন কিনা। এবার যদি ডান পাশের ফিগারটা দেখি, এখানে বাইনারি টার্নারি কোয়াটার্নারি সবগুলোই আছে। যদি ডি বিন্দুর কথা চিন্তা করি, ডি বিন্দুতে শুধুমাত্র বাইনারি জয়েন্ট, দুইটা পয়েন্ট। আর যদি এ বিন্দু, বি বিন্দু, ই বিন্দু আর এফ বিন্দু, এই বিন্দুগুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন তিনটা করে লিঙ্ক আছে। যেমন এ বিন্দুতে 11 3 আর 1, এই তিনটা লিঙ্ক, বি বিন্দুতে এরকম তিনটা, তো এই চারটা জায়গায় তিনটা করে লিঙ্ক আছে, তার মানে এগুলো টার্নারি জয়েন্ট। আর সি আর জি, সি বিন্দুতে দেখেন টোটাল 4টা লিঙ্ক আছে, আর জি বিন্দুতে দেখেন টোটাল 4টা লিঙ্ক আছে, এই জায়গায় হচ্ছে কোয়াটার্নারি জয়েন্ট। তাহলে টোটাল বাইনারি জয়েন্ট কয়টা হবে, ফার্স্টে একটা বাইনারি জয়েন্ট, ওটা এক একই থাকবে। টার্নারি জয়েন্ট টোটাল 4টা আছে, তার মানে 4 × 2 8, আর কোয়াটার্নারি জয়েন্ট দুইটা আছে, তো এক একটা কোয়াটার্নারি জয়েন্ট হচ্ছে তিনটা বাইনারি জয়েন্টের সমান, তার মানে 2 × 3, তো টোটাল 15টা জয়েন্ট আছে বাইনারি জয়েন্ট। তো জে এর ভ্যালু 15 বসাবো, এল এর ভ্যালু টোটাল 10টা, 11টা লিঙ্ক, 11 বসাবো, কোনো হায়ার পেয়ার নাই, এটা জিরো। তো বসে আমরা চেক করবো এটা কাইনেমেটিক চেইন কিনা। স্যার এখানে এইচটা কি আর একবার বলবেন? এইচটা হচ্ছে হায়ার পেয়ার, কতগুলো হায়ার পেয়ার আছে, এখানে সবগুলোই লোয়ার পেয়ার, কারণ হচ্ছে এখানে শুধুমাত্র টার্নিং হচ্ছে, ঘুরতেছে, একটা লিঙ্কের রেসপেক্টে আরেকটা লিঙ্ক কি শুধু ঘুরতে পারে, তাই না? সাপোজ হচ্ছে আপনার এই বাম পাশেটা দেখেন, এটা সিম্পল বুঝতে সুবিধা হবে। এ বির সাথে এডি, এটা কি, যদি এ বি কে আমরা ফিক্স রাখি, তাহলে এডিটা কি, না হয় ডানে আসতে পারে না হয় বামে, মানে ঘুরতে পারে, তাই না? এছাড়া তো আর কোনো দিকে যেতে পারবে না। তার মানে হচ্ছে এটা শুধুমাত্র টার্নিং হচ্ছে, তার মানে এটা হচ্ছে লোয়ার পেয়ার। যখন একই সাথে টার্নিং প্লাস স্লাইডিং দুইটা একসাথে হবে, স্যার বুঝতে পারছি না স্যার। মানে হায়ার পেয়ারটা কি বুঝতে পারতেছেন না? না স্যার, স্যার এবার ঠিক এটা কি মতো কোনো বুঝতে পারছি চিত্র না স্যার। দ্বারা দেখানো যায় হ্যাঁ তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে আছে, আপনারা দেখেন এই জায়গার মাঝখানের ফিগারটা দেখেন, আচ্ছা লাস্টেরটা দেখেন, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। একদম ডান পাশের ফিগারটা দেখেন, তো ডান পাশের ফিগারে দেখেন টোটাল লিঙ্ক আছে 4টা, 1 2 3, আর এই রোলারটা টোটাল 4। এখন দেখেন এই 4 নাম্বার যেটা, এটা কিন্তু হচ্ছে ঘুরতে পারে, যেটা হচ্ছে হুইল, তার মানে এটা কিন্তু ঘুরতে পারে। আবার দেখেন 1 নাম্বারের উপরে ও কিন্তু সামনে পিছেও আসতে পারে, তাই না? ও কিন্তু সামনে পিছনেও যাবে, আবার নিজেও কিন্তু ঘুরতে পারে। হ্যাঁ, বুঝতে পারতেছেন তো? স্যার যেমন স্যার ওই যে রাস্তাতে রোলার ব্যবহার করা হয় ওইরূপ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে ও হচ্ছে নিজের অ্যাক্সিসের রেসপেক্টেও ঘুরতেছে, এই হুইলটা নিজেও ঘুরতেছে, আবার একের উপরে কিন্তু ও সামনে পিছনেও যাবে। যেমন 2 নাম্বারটা যদি আমার একটু, 2 নাম্বার লিঙ্কটা যদি একটু বামে আসে, তাহলে হুইলটাও একটু বামে চলে আসবে। 2 নাম্বারটা লিঙ্কটা যদি একটু ডানে যায়, তাহলে হুইলটাও আমার ডানে চলে যাবে। আবার হুইলটা নিজের ভিতরে তো ঘুরতেছে, তার মানে একই সাথে দুইটা মোশন করতেছে ও। একটা হচ্ছে টার্নিং মানে ঘুরতেছে, একটা হচ্ছে স্লাইডিং, একের উপরেও সামনে পিছনে যাচ্ছে। ওগুলোকে বলা হচ্ছে হায়ার পেয়ার। স্যার আর এখানে স্যার জয়টা হুইল থাকবে স্যার, জয়টা এর মান হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতগুলো থাকবে এইচ এর মান, এখানে এইচ এর মান 1 হবে, কারণ এক জায়গায়, হ্যাঁ, এরকম। আবার হচ্ছে মাঝখানের ফিগারটা দেখেন, স্যার স্যার এখন আচ্ছা আচ্ছা, মাঝখানেরটা দেখেন তাহলে আরেকটু ক্লিয়ার হবে। তো মাঝখানের ফিগারটাও দেখেন, এই যে স্যার তিন আর বলেন স্যার। দুই, 3 আর 2 এর মাঝে দেখেন, এখানে কিন্তু এই 2 নাম্বারটা ডানে বামেও যাবে, যদি 3 একটু মুভ করে, 2 হচ্ছে ডানে বামেও যাবে, আবার 3টা কিন্তু 2 এর সাথে আর কি স্লাইডও করবে উপরে নিচে, তাই না? 3 2 এর সাথে হচ্ছে স্লাইড করবে উপরে নিচে, আবার 2টা কিন্তু ডানে বামেও যাবে। তো এখানেও কিন্তু 2টা হচ্ছে মোশন একসাথে।
তো এটা হচ্ছে তার মানে একটা হায়ার পেয়ার। বুঝতে পারছেন? ওখানে হায়ার প্রেস কোনটা স্যার? তিন তিন নম্বর না 2 নম্বর স্যার? 3 আর 2 এর মাঝখানে পেয়ার মানে তো দুইটা লিঙ্ক থাকতে হবে, মানে 3 আর 2 এর মাঝে যে পেয়ারটা ওটা হচ্ছে হায়ার পেয়ার। যেমন ডান পাশেরটা হচ্ছে 4 আর 1-এর মধ্যে যে পেয়ারটা ওটা হচ্ছে হায়ার পেয়ার। বুঝতে পারছেন? হায়ার পেয়ার মানে একসাথে হচ্ছে দুইটা মোশন স্যার থাকবে। তাহলে এখানে 3 আর 2 এর মাঝে কি জয়েন্ট হয় নাই? না, জয়েন্ট তো আছেই। না না, এটা কোনো জয়েন্ট নাই, এদের মাঝখানে কিন্তু আটকানো নাই। মানে 1 আর 3-এর ভিতরে জয়েন্ট আছে লাগানো, 1 আর 2-এর মাঝে লাগানো জয়েন্ট, কিন্তু 3 আর 2 কিন্তু লাগানো নাই যে কিছু দিয়ে লাগানো থাকবে। এটার মাঝখানে জয়েন্ট হবে না, জয়েন্ট হচ্ছে এখানে দুইটাই। ওটা রোলিং সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, যেমন এখানে হচ্ছে ডান পাশে 4 আর 1-এর মাঝে কোনো জয়েন্ট নাই। 2 নম্বর ফিগারে I = 3 এটা লিঙ্ক লিঙ্ক টোটাল লিঙ্ক 3টা। নিচে এই যে একটা লিঙ্ক, আই না সরি, এটা হচ্ছে বুঝতে সুবিধা, এটা এল লিখছি, ছোট হাতের এল তো আয়ের মতো দেখা যাচ্ছে, এল এটা লিঙ্ক, লিঙ্ক 3টা। আচ্ছা তাহলে এবার আগে আসি, তো এটা তো বোঝা গেল। আচ্ছা এবার হচ্ছে মেকানিজম, হ্যাঁ বল। স্যার উপরে আরেকটু স্যার, উপরে যেটা যেগুলো বুঝাইছিলেন স্যার, ওই ম্যাথগুলো একটু দেখান স্যার। এইটা, না স্যার, হ্যাঁ এটা এটা স্যার। হ্যাঁ বল। স্যার এখানে তিন তিন নম্বর যেটা স্যার, এখানে লিঙ্ক কয়টা কিভাবে বুঝবো স্যার একটু? ও আচ্ছা আচ্ছা, লিঙ্কে যে দেওয়া আছে এই যে 11টা। হ্যাঁ, এই যে 11টা টোটাল, 1 2 3 4 11, হ্যাঁ। স্যার এখানে এখানে কি না দেওয়া থাকার মতো অপশন আছে, যে না দেওয়া থাকলে তো না একটু। দেওয়া থাকতে পারে, তখন এত কমপ্লেক্স দেওয়া হবে না, তারপরও এটা থেকে বোঝা মানে না দেওয়া থাকলেও আপনার মানে এমন ভাবে ফিগারটা আঁকানো হবে যাতে আপনি বুঝতে পারেন। যেমন হচ্ছে এ থেকে জি, জি থেকে ই কিন্তু একই সরল রেখায় নাই, একটু বেঁকে গেছে, তাই না? এ থেকে জি, জি থেকে ই। তো যদি সেম লিঙ্কও হইতো তাহলে একটা সোজা সরল রেখা হইতো। যেমন হচ্ছে আপনাদের এখানে যেমন এই যে এইসব ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হইতে পারে, কারণ হচ্ছে এইসব ক্ষেত্রে একটাই সরল রেখার মতো তো। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে দেওয়া থাকবেই, কারণ যাতে আপনারা বুঝতে পারেন। কিন্তু এইসব ক্ষেত্রে যদি এমন ভাবে, যেমন এটা মাঝখানেরটা দেখেন, এখানে না দেওয়া থাকলেও আপনার বুঝে নিতে হবে। তার কারণ হচ্ছে এই জায়গায় দেখেন এ ই, ই থেকে ডি কিন্তু আর একই সরল রেখায় নাই, এটা কিন্তু ঢাল চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো তখন আপনার একটু বুঝে নিতে হবে যে যে লিঙ্ক এটা চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে হচ্ছে লিঙ্ক দেওয়া হবে, দেওয়া হওয়ার কথা, সাধারণত লিঙ্ক দেওয়া থাকে। তো এটা নিয়ে আর কি, যে লিঙ্ক কয়টা ওটা টেনশন করার দরকার নেই। আচ্ছা মেকানিজম, তো মেকানিজম আমি কখন বলবো? তো যখন একটা কাইনেমেটিক চেইনের যে কোনো একটা লিঙ্কে যদি আমি ফিক্স করে দিই, তখন যে রেজাল্টিং একটা সিস্টেম পাবো ওটাকে বলা হয় হচ্ছে মেকানিজম। তো মেকানিজমের ভিতরে যদি একটা মেকানিজমে যদি 4টা লিঙ্ক থাকে তখন ওটাকে বলা হয় সিম্পল মেকানিজম। আর 4-এর বেশি যদি লিঙ্ক থাকে তাহলে বলা হয় কম্পাউন্ড মেকানিজম। তাহলে কোশ্চেন আসতে পারে 4-এর কম কেন হলো না? তো 4-এর কম কেন হলো না সেটা দেখানোর জন্য দেখেন, এখানে আমরা 3টা লিঙ্ক দিয়ে একটা চিন্তা করছিলাম। দেখুন 3টা লিঙ্ক হলে কখনোই হচ্ছে আমাদের চেইন হওয়া পসিবল না। এই যেখানে আমাদের কাইনেমেটিক চেইন 3টার জন্য হিসাব করে দেখছিলাম যে এটা একটা কাইনেমেটিক চেইন না। আর কাইনেমেটিক চেইন যদি না হয় তাহলে মেকানিজম হওয়ার প্রশ্নই ওঠে না। এই জন্য মেকানিজম হওয়ার জন্য কমপক্ষে 4টা লিঙ্ক লাগে, 4টার বেশি হলেও হবে। এই জন্য বলছে যে যদি 4টা লিঙ্ক হয় তাহলে ওটাকে সিম্পল বলে, আর 4-এর অধিক হলে ওটাকে কম্পাউন্ড মেকানিজম বলে। আর যখন এই মেকানিজম দিয়ে কোনো পাওয়ার ট্রান্সমিট করা হয় আর কিছু ওয়ার্ক মানে পাওয়ার ট্রান্সমিশনের মাধ্যমে কোনো পার্টিকুলার ওয়ার্ক অ্যাচিভ করা হয় তখন আমরা ওটাকে মেশিনও বলতে পারি। আচ্ছা এবার আসে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তো ডিগ্রি অফ ফ্রিডম আপনারা হয়তো আগেও শুনছেন যে ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে বোঝায় যে একটা মেকানিজমের মুভেবিলিটিটা কত, সে কতভাবে মুভ করতে পারবে। যার ডিগ্রি অফ ফ্রিডম যত, তাকে হচ্ছে ততটুকু ইনপুট দিয়েই, সাপোজ ডিগ্রি অফ ফ্রিডম যদি 1 পাই তাহলে হচ্ছে তাকে যদি আমি একটা ইনপুট দিই তাহলে আমি আমার ডিজায়ার্ড মোশন পাবো। যদি ডিগ্রি অফ ফ্রিডম তার বেশি হয় তাহলে তার বেশি ইনপুট দিতে হবে। যদি ডিগ্রি অফ ফ্রিডম 0 হয় তার মানে হচ্ছে তাকে কোনো মোশন দিলেই আর কি, মানে তার থেকে ডিজায়ার্ড মোশন পাওয়া পসিবল না, তখন হচ্ছে ওটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রাকচার। তো ডিগ্রি অফ ফ্রিডম বের করা হয় সাধারণত কুর্চব্যাক ক্রাইটেরিয়া থেকে। তো কুর্চব্যাক ইকুয়েশনটা হচ্ছে n ইকুয়াল টু 3 × L-1 - 2 j - h। তো n মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম কত, এল হচ্ছে নাম্বার অফ লিঙ্ক, জে হচ্ছে কতগুলো জয়েন্ট, আর এইচ হচ্ছে কতগুলো হায়ার পেয়ার আছে। তো এখানে আসি তাহলে যে আমাদের এদের ডিগ্রি অফ ফ্রিডম কত বের করব। তো
তো এখন বাম পাশেটাই দেখি, টোটাল লিঙ্ক আছে 5টা। ডিগ্রি অফ হ্যাঁ জি। ডিগ্রি অফ ফ্রিডম, এটা এটা কি স্যার? মানে ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে বুঝায় যে ওর মুভেবিলিটিটা কত, মানে ও কত ভাবে মুভ করতে পারবে, আমি কত রকম ইনপুট দিলে, মানে সাপোজ আমি একটা মোশন চাচ্ছি, একটা রোটেশনাল মোশন চাচ্ছি, তো আমি কত রকম ইনপুট দিলে এই রোটেশনাল মোশনটা আমি অ্যাচিভ করতে পারবো, সেটা দিয়ে বোঝায় ডিগ্রি অফ ফ্রিডম। হ্যাঁ, যেমন হচ্ছে আমি সাপোজ হচ্ছে টুটাকে রোটেট করতে চাই, 2 নাম্বার এলিমেন্টটাকে, তো থ্রিটা যদি বামে ডানে যায় তখনই আমার কি করবে, টুটা রোটেট করবে। তার মানে হচ্ছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে ডিগ্রি অফ ফ্রিডম 1, যে শুধুমাত্র এই একটাকে রোটেট করলে আমি এটাকে রোটেট পাচ্ছি। হ্যাঁ, তো এরকম হচ্ছে ডিপেন্ড করে যে একটা সিস্টেমের ডিগ্রি অফ ফ্রিডমটা বের করা কেনই দরকার, কারণ হচ্ছে সাপোজ আপনি হচ্ছে একটা রোবোটিক হ্যান্ড বানাবেন, যে একটা রোবোটিক হ্যান্ড, যে হ্যান্ডটা হচ্ছে আমার একটা অবজেক্টকে পিক করবে। একটা মেঝেতে একটা অবজেক্ট আছে, ওই রোবোটিক হ্যান্ডের কাজ হচ্ছে একটা অবজেক্টকে পিক করা। তো আমার তার আগে ডিগ্রি অফ ফ্রিডম বানাইতে হবে। তো ডিগ্রি অফ ফ্রিডমটা কি, যে ওই হ্যান্ড পিক করার জন্য আমার কিরকম মোশনটা দরকার, ওই মোশনটা এখন সাপোজ ওর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6, তার মানে হচ্ছে 6 ভাবে ওটা মুভ করতে পারে। তো ওই অবজেক্টটা এমন ভাবে, মানে এমন জায়গায় থাকতে হবে যাতে করে হচ্ছে ও ওই 6 ভাবে মুভ করে ওই জিনিসটা নিতে পারে। যদি তার বেশি দরকার পড়ে, যে যেমন 7 ভাবে মুভ করতে হবে, মানে 7টা ওরিয়েন্টেশনে যেতে হবে আমার ওইটা পাওয়ার জন্য, তাহলে কিন্তু ওই রোবোটিক হ্যান্ড ওই কাজটা করতে পারবে না। তো ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে এটাই বোঝায় যে সিস্টেমটার মুভেবিলিটিটা কত, যে কত ভাবে মুভ করতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে বলতে থাকি, যেমন বাম পাশে এখন এটা দেখি, টোটাল লিঙ্ক আছে 5টা, জয়েন্ট আছে টোটাল, এখানে বাইনারি জয়েন্ট একটা, এখানে বাইনারি জয়েন্ট একটা, 2টা, আর এই পয়েন্টে হচ্ছে টার্নারি জয়েন্ট 2টা। তো 2 × 2 টার্নারির জন্য 2 দিয়ে গুণ করলাম, আর +2 টোটাল 6। আর এখানে কোনো হায়ার পেয়ার নাই। তো এখান থেকে এন এর ভ্যালু বের করলে এই ইকুয়েশন এন এর ভ্যালু আসে 0। তার মানে হচ্ছে এটা স্ট্রাকচার, এটা কোনো দিকেই মুভ করবে না। এন এর ভ্যালু 0, ডিগ্রি অফ ফ্রিডম 0, তার মানে এটা মুভ করবে না কোনো দিকেই। সিমিলারলি হচ্ছে এটা যদি আসি, এটার ক্ষেত্রে যদি দেখি, এটার ক্ষেত্রে হচ্ছে লিঙ্ক আছে টোটাল 3টা, জয়েন্ট আছে হচ্ছে স্যার টোটাল, এন কিভাবে বের করতেছি? এই যে এই ইকুয়েশন থেকে, এই যে এখানে একটা ইকুয়েশন আচ্ছা দেওয়া আচ্ছা আছে। আচ্ছা, হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তো এখন হচ্ছে টোটাল লিঙ্ক আছে 3টা, জয়েন্ট আছে 2টা শুধুমাত্র, এই বিন্দুতে আর এই বিন্দুতে জয়েন্ট, আর হায়ার পেয়ার আছে এখানে একটা, আপনাদের আগেই বললাম হায়ার পেয়ারটা কি। তো টোটাল ভ্যালুটা বসালে এন এর ভ্যালু 1, তার মানে এটা ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1, এটা শুধুমাত্র একদিকে মুভ করতে পারবে। সেটা কেমন, এই যে 2টা রোটেট করবে অথবা 3টা স্যার রোটেট জয়েন্ট করবে। জি, জয়েন্টটা কোন কোন জায়গায় স্যার? এই যে 1 আর 2 এর মাঝখানে, এই যে 1 আর 2 এর ভিতরে, আর 1 আর 3 এর ভিতরে। বুঝতে পারছেন? 1 আর 2 কানেক্ট করা আছে, অ্যাটাচ করা আছে, 1 আর 3ও অ্যাটাচ করা আছে, কিন্তু 3 আর 2টা অ্যাটাচ করা নাই। 3টা এই বরাবর মুভ করতে পারে 2 এর সাথে, তো ওটা আর কি জয়েন্ট না। আবার জি স্যার, বুঝছি। ডান পাশে হচ্ছে টোটাল লিঙ্ক তো 4টাই, আর জয়েন্ট হচ্ছে 3টা, এই যে 1 আর 2 এর মাঝে, 2 আর 3 এর মাঝে, আর 3 আর 4 এর মাঝে, এটা হচ্ছে জয়েন্ট। আর এটা হচ্ছে হায়ার পেয়ার 1 আর 4 এর মধ্যে। তো এখান থেকে এন এর ভ্যালু আসে 2। এটা হচ্ছে 2 ভাবে মোশন পসিবল। তো 2 ভাবে কেন মোশন আসা পসিবল, এই যে হুইলটা একটা ঘুরতে পারে, রোটেট করতে পারে, আবার সামনে পিছনে আসতে পারে, তার মানে হচ্ছে 2 ভাবে মোশন পসিবল। তো ডিগ্রি অফ ফ্রিডমটা এটাই মেজার করতেছে যে কয়ভাবে মোশনটা আমার আসলে পসিবল। যেমন হচ্ছে এখানে 1 বোঝাচ্ছে, মাঝখানে একটা ডিগ্রি অফ ফ্রিডম 1, তার মানে এটা শুধু মোশন একভাবেই পসিবল, সেটা হচ্ছে রোটেশন। এই যে 2টা ডানে বামে এরকম যেতে পারবে, বাস। বা যদি এটার কথা চিন্তা করি, শুধুমাত্র টার্ন টার্ন করতে পারবে। কিন্তু এইখানে, কিন্তু এই যে সামনে পিছনে ঘুরবে, ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে বোঝাচ্ছে যে আমি কয় রকমের মুভমেন্ট পাইতে পারি এখান থেকে। আচ্ছা, এবার আসি হচ্ছে ইনভার্সন অফ মেকানিজম। তো মেকানিজমের ইনভার্সন কি বোঝায়, তো আমরা যখন মেকানিজমের সংজ্ঞা দেখছি তখন দেখতে পাচ্ছি যে একটা কাইনেমেটিক চেইনের যদি আমরা একটা লিঙ্কে ফিক্স করি তখন ওটাকে বলা হয় হচ্ছে মেকানিজম। এখন যদি 4টা লিঙ্ক থাকে,
আমি প্রথম লিঙ্কে ফিক্স করলাম তাহলে একটা মেকানিজম পাবো। এখন আমি প্রথমটাকে ফিক্স না করে যদি দ্বিতীয় লিঙ্কটাকে ফিক্স করি তাহলেও তো একটা মেকানিজম হবে। তো বারবার এক এক সময় এক একটা লিঙ্কে যদি ফিক্স করে বিভিন্ন রকম মেকানিজম বানাই, ওই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে ইনভার্সন অফ মেকানিজম। আচ্ছা, তো এখন টাইপস অফ মেকানিজম বা টাইপস অফ কাইনেমেটিক চেইন, বা এখানে আসলে মেকানিজম। তো মেকানিজম বা কাইনেমেটিক চেইন যেটা, সেটা হচ্ছে অনেক রকমেরই হতে পারে, কিন্তু সাধারণত চারটা লোয়ার পেয়ার দিয়ে যে কাইনেমেটিক চেইনটা হয়, এই ধরনের মেকানিজমটা অনেক বেশি ইউজ করা হয়। তো এই ধরনের মেকানিজম তিন ধরনের হতে পারে। একটাকে বলা হয় হচ্ছে 4 বার চেইন, একটা হচ্ছে সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন, আর একটা হচ্ছে ডাবল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন। তো 4 বার চেইনটা কি, এটা হচ্ছে একদম বেসিক। তো 4 বার চেইন নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে চারটা পেয়ার থাকবে, মানে চারটা লিঙ্ক থাকবে, এবং এদের লিঙ্কের বিভিন্ন যে সাইজ, সবগুলা লিঙ্ক সমান না হলেও হবে, এক এক লিঙ্কের সাইজ এক এক রকম হলেও সমস্যা নাই। কিন্তু গ্রাশফের ল বলছে যে এই 4 বার মেকানিজমে সবচেয়ে বড় লিঙ্ক আর সবচেয়ে ছোট লিঙ্ক, এই দুইটার যোগফল বাকি দুইটা লিঙ্কের যোগফলের চেয়ে বড় হওয়া যাবে না, তখনই আমি ওটাকে 4 বার চেইন বলবো। আর সবচেয়ে ছোট লিঙ্ক যেটা, সেটা অবশ্যই তার 360 ডিগ্রি ঘোরার ক্যাপাবিলিটি থাকতে হবে। তার মানে এই ফিগারে যদি আমরা দেখি, এডি লিঙ্কটা, এই লিঙ্কটার 360 ডিগ্রি ঘুরতে হবে, তখনই হচ্ছে আমরা ওটাকে 4 বার চেইন বলবো। তো এটা যদি আমরা একটা ইঞ্জিনের সাথে চিন্তা করি, তাহলে ইঞ্জিনের কোন মেম্বারটা 360 ডিগ্রি ঘুরতেছে, অবশ্যই ক্র্যাঙ্ক। তাহলে এডিটাকে আমরা ক্র্যাঙ্ক বলতে পারি। তো ক্র্যাঙ্কের সাথে সিডি লাগানো, ক্র্যাঙ্কের সাথে কি লাগানো থাকে আমরা জানি, সেটা হচ্ছে কানেক্টিং রড। আর এ বিটা হচ্ছে ফিক্স আছে, এখানে এ বিটাকে আমরা ফিক্স রাখছি। তো ফিক্স কি থাকে, ফ্রেম থাকে, বা যে স্ট্রাকচার একটা ইঞ্জিনের, সেই স্ট্রাকচার ফিক্স থাকে। তো আমরা একটা ইঞ্জিনের সাথে এটার কম্পেয়ার করতে পারি। আচ্ছা, দ্বিতীয়তে আসতেছে হচ্ছে সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন। তো সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইনেও হচ্ছে এটা কি, চারটা পেয়ারই থাকবে। তো এখানে হচ্ছে 4 বার চেইনের মডিফিকেশন এটা। এখানে হচ্ছে আগেরটাই আমার সবগুলাই টার্নিং পেয়ার ছিল, কিন্তু এখানে একটা স্লাইডিং পেয়ার থাকবে, বাকিগুলো টার্নিং পেয়ার থাকবে। তো এখানে যদি দেখি লিঙ্ক 4 যেটা ক্রস হেড, এটা ডানে বামে স্লাইড করতেছে, তো এটা স্লাইডিং পেয়ার। আর বাকি যে তিনটা পেয়ার আছে ওগুলো হচ্ছে টার্নিং পেয়ার। তো হচ্ছে এখানেও এই ধরনের সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইন কোথায় ইউজ করা হয়, এটা সব ইঞ্জিনেই আছে, আপনারা জানেন। এদের কাজটা হচ্ছে রিসিপ্রোকেটিং মোশন থেকে রোটারি মোশনে কনভার্ট করা। তো যখন পিস্টন মুভমেন্ট করতেছে রিসিপ্রোকেটিং মোশন দিচ্ছে, কিন্তু ক্র্যাঙ্কে যে আমরা কি পাচ্ছি, রোটারি মোশন। তো এটাই হচ্ছে সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইনের কাজ। এখন হচ্ছে সিঙ্গেল স্লাইডার ক্র্যাঙ্ক চেইনের একটা খুবই ইম্পর্টেন্ট ইনভার্সন আছে। তো ইনভার্সনটা হচ্ছে, আগের বার যে আমার কানেক্টিং রডটা ছিল, এখন হচ্ছে আমার ফ্রেমটা ফিক্স করা আছে, বাট এখানে যে লিঙ্ক 3, আমি যদি এটাকে ফিক্স করে দিই, তাহলে যে সিস্টেমটা পাবো সেটাকেই বলতেছি হচ্ছে ক্র্যাঙ্ক অ্যান্ড স্লটেড লিভার কুইক রিটার্ন মোশন মেকানিজম। তো এই মেকানিজম আপনারা আগেও দেখছেন যখন শেপার মেশিন শপে। তো শেপার মেশিন কিন্তু এই প্রিন্সিপালে কাজ করে, কুইক রিটার্ন মেকানিজমে। তো এই মেকানিজমটা কেমন, ফিগারটা অনেক মনে হচ্ছে কঠিন, কিন্তু একটু খেয়াল করলে দেখবেন একদম ইজি। এখানে হচ্ছে এ থেকে সি, এটা একটা লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে আমার ফিক্সড। তারপর CB1, এটা একটা লিঙ্ক 2। আর হচ্ছে এই যে CB1 যখন ঘুরতেছে, এটা লিঙ্ক 2। আর স্লাইডার, এই স্লাইডারটা হচ্ছে লিঙ্ক 1। আর লাস্টে যে স্লটেড বার, এই যে বার AP, এটা হচ্ছে লিঙ্ক 4। তো এই চারটা হচ্ছে লিঙ্ক। তো এখন এটা কেন কাজে আসতেছে, যে এটা হচ্ছে আমরা যেমন শেপার মেশিনে দেখছি, এই কুইক রিটার্ন মোশন মেকানিজমের উপকারিতাটা কি, এটা করলে হয় কি, যে শেপার মেশিনে যখন আমার সামনের দিকে আমার র্যামটা মুভ করে, তখন কাটিং অ্যাকশন কমপ্লিট করে, বাট যখন ব্যাক আসে, ক্ল্যাপার বক্সের জন্য কাটিং অ্যাকশনটা হচ্ছে না। তো কাটিং অ্যাকশনটা যেহেতু হচ্ছে না, তাহলে ওই সময়টা কমানোর জন্যই কুইক রিটার্ন মোশন মেকানিজমটা ইউজ করা হয়, যে ফরওয়ার্ডে যখন যাবে ধীরে ধীরে যাবে, ব্যাকে যখন আসবে আস্তে আস্তে আসবে। তো এখন যদি আমরা চিন্তা করি যে ফরওয়ার্ড যখন কাটতেছে তখন কতটুকু অ্যাঙ্গেল যাচ্ছে, এটা যদি দেখি, দেখেন এখানে যে বিটা, এটা হচ্ছে সামনের দিকে যখন যাচ্ছে বিটা কোণে যাচ্ছে, কিন্তু যখন ব্যাক করতেছে তখন ক্র্যাঙ্কটা আলফা কোণে ব্যাক করতেছে। বিটা কোণটা অবশ্যই আলফা কোণের চেয়ে বেশি, তার মানে হচ্ছে সামনে যখন যাচ্ছে তখন টাইম বেশি লাগতেছে, পিছনে যখন আসছে টাইম কম লাগতেছে। তো এটাই তো আমরা এখান থেকে বুঝবো, যেখানে একটা রেশিও নেওয়া হয়েছে, যে কাটতে কত সময় লাগতেছে আর ফিরে আসতে কত সময় লাগতেছে। তো কাটতে আমার টোটাল টাইম হচ্ছে বিটা, আর হচ্ছে টাইম রিটার্নের সময় হচ্ছে আলফা। তো আমি এই দুইটা রেশিও কি লিখতে পারি, বিটা ডিভাইডেড বাই আলফা। এখন বিটা আর আলফা পুরাটা মিলে 360 ডিগ্রি। তো আলফার পরিবর্তে আমি লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস বিটা, অথবা আমি যদি আলফাকে আলফার মতোই রাখতে চাই, তাহলে এই যে বিটার পরিবর্তে লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস আলফা।
আচ্ছা, এখন আমরা যদি লেংথ অফ স্ট্রোক বের করতে চাই যে একটা স্ট্রোক লেংথ কত, র্যাম কতটুকু মুভ করতেছে, তো এখানে R1 থেকে R2 বা P1 থেকে P2 এটা হচ্ছে লেংথ অফ স্ট্রোক, র্যাম কতটুকু মুভ করতেছে। তো এই ভ্যালুটা আমরা কিভাবে বের করব? তো P1 টু P2 এটা হচ্ছে কিউ, কিউটা হচ্ছে এদের মিড পয়েন্ট, মিডল পয়েন্ট। তার মানে কি বলতে পারি, P1 থেকে কিউ এর যে দূরত্ব এর ডাবল হচ্ছে P1 থেকে P2 এর দূরত্ব। তো এখানে এটাই করছে 2 × P1 × Q। তো এখন P1 × Q কি লেখা যায়? এখন আমাদের যদি একটা ত্রিভুজের কথা চিন্তা করি, যে এইটা AP1Q, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে AP1 হচ্ছে অতিভুজ, আর এই কোণটুকু কত হবে? এই পুরোটা হচ্ছে আমাদের আলফা, তাহলে এই অর্ধেক কত হবে? α/2। এটুক যদি α/2 হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই কোণটুকু হবে 90 - α/2। সেটাই করছে। তাহলে এটার সাইন কম্পোনেন্ট, যেহেতু এটা নিতে হবে AP1 sin 90 ডিগ্রি - α/2, এখানে cos α/2 আসছে। তো সেখান থেকে হচ্ছে cos α/2, এটা থেকে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে CB1/AC। তার মানে হচ্ছে আমরা লেংথ অফ স্ট্রোকের ভ্যালুটা পেলাম হচ্ছে 2AP × CB/AC, যেখানে এপিটা হচ্ছে আমাদের স্লটেড বারের দৈর্ঘ্য, সিবিটা হচ্ছে ক্র্যাঙ্কের দৈর্ঘ্য, আর এসিটা হচ্ছে ফিক্সড যে লিঙ্ক এর দৈর্ঘ্য। তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে, কারণ হচ্ছে যখন লেংথ অফ স্ট্রোক আপনাদের বের করতে বলবে তখন এই ফর্মুলা দিয়ে বের করব। আপনাদের কাছে ক্র্যাঙ্কের দৈর্ঘ্য বলা থাকবে, এসি ফিক্সড লিঙ্কের দৈর্ঘ্য বলা থাকবে, আর স্লটেড বার এপি এর দৈর্ঘ্যটা বলা থাকবে। ভ্যালুটা বসালেই আমরা লেংথ অফ স্ট্রোক পেয়ে যাব। তো এখানে একটা আমরা ম্যাথ দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। তো এখানে বলতেছে যে একটা আপনার ক্লাস আছে? 8টা ক্লাস আছে। আচ্ছা, আমি এই অঙ্কটা দেখাই শেষ করে দিব আর 1 মিনিট। হ্যাঁ, খালি সূত্রটা বসাই দিলে হয়ে যাবে। যে বলতেছে যে একটা ক্র্যাঙ্ক অ্যান্ড স্লটেড লিভার মেকানিজমে সেন্টার ডিস্টেন্স 300 মিলিমিটার। সেন্টার ডিস্টেন্স বলতেই বোঝাচ্ছে যে ফিক্সড যে ডিস্টেন্সটা এসি, তো এসিটা 300 মিলিমিটার বলা আছে। আর হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্কের দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিলিমিটার। তো কাটিং টাইম আর রিটার্ন টাইম মানে বিটা/আলফা এই রেশিওটা বের করতে বলছে। তো বিটা/আলফা, তার জন্য আমাদের আগে আলফার ভ্যালুটা লাগবে। তো এটা আমরা আগেই দেখছি, এইটুকু হচ্ছে পুরাটা আলফা, তাহলে এইটুকু হবে হচ্ছে α/2। আর এইটুকু যদি α/2 হয় তাহলে এইটুকু হবে 90 - α/2। তো এখন এখান থেকে দেখেন আমাদের এসির ভ্যালু, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, অতিভুজের ভ্যালুটা আমরা জানি এসি, আর লম্ব সিবি এটার ভ্যালুটা আমরা জানি। তো লম্ব আর অতিভুজ জানি, তো আমরা কি জানি সাইন থিটা। তো এখানে থিটার ভ্যালু হচ্ছে sin 90 ডিগ্রি - α/2। তো সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। সেখান থেকে আমরা আলফার ভ্যালুটা পেয়ে যাব। তো যখনই আলফার ভ্যালুটা পেয়ে যাব তখন হচ্ছে টাইম অফ কাটিং স্ট্রোক ডিভাইড বাই টাইম অফ রিটার্ন স্ট্রোক, এটা আমরা বের করে ফেলতে পারবো। যেটা ইকুয়াল টু আমরা জানি 360 - আলফা ডিভাইডেড বাই আলফা। এখান থেকে এই রেশিওটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছেন এটা? না স্যার, মাথার উপরে চলে গেল। ও, আচ্ছা, তাহলে আচ্ছা, আপনাদের তো ক্লাস আছে। এটা আমার যে আমি নেক্সট ক্লাসে আমি অঙ্কটা আবার দেখে আপনাদের অন্য টপিক শুরু করে দিব, সমস্যা নেই তাহলে। জি স্যার, আমরা দেখাই দিই। আচ্ছা, অঙ্ক থেকে শুরু করব নেক্সট ক্লাসে, তারপরে অন্য টপিক পড়াবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, আল্লাহ হাফেজ।